ছাত্র শিবির বলেন, জামাত বলেন, অনেকটা উত্তীর্ণ। তারা পরীক্ষায় এখন পাস, আপনারা ফেল করে গেছেন। বাংলাদেশের জনগণ রায় দেবে কারা ঠিক আর কারা ব্যাঠিক। যতই আমরা নেলিয়ে বেলিয়ে কথা বলি, কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে। যে গণতন্ত্রের পক্ষের শক্তি, তো গণতন্ত্রের পক্ষের শক্তি যদি বিএনপি হয়ে থাকে, কারণ আমরা ছোটবেলা থেকে আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রাজার ছেলে রাজা হবে। তো বিএনপি যদি গণতন্ত্র চর্চা করে থাকে, তাহলে তার নিজ দলের অভ্যন্তরে যে তারেক জিয়া সাহেব কিভাবে উনি মানে দলীয় প্রধান অটো চয়েস হিসেবে হয়ে যায়, এটা কি রাজতন্ত্র মানে ওই সিস্টেমে যাচ্ছেন? যদি গণতন্ত্র হয় তাহলে কোন প্রক্রিয়ায় উনি মানে দলের চেয়ারপারসন বা চেয়ারম্যান হয়েছেন, আমাকে একটু জানাবেন। সংযুক্ত করার জন্য আমার প্রথম প্রশ্নটা হচ্ছে প্রফেসর এআর খান স্যারের কাছে, যে তিনি যে প্রথমে বক্তৃতার শুরুতেই আলোচনা শুরুতেই বলল আওয়ামী লীগ নিষিদ্ধ আর জামাত নিষিদ্ধ, দুইটা বিষয় নিয়ে আলোচনা করলো। এই ক্ষেত্রে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ আর আওয়ামী লীগের আমলে যে জামাত রে নিষিদ্ধ করছে, দুইটা কি আসলে এক বিষয়? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, তিনি আর একটা আলোচনা করছে, ছাত্ররা ফ্যাসিস্ট আমলে ডিবি হারুনের হাতে যখন আটক হয়, যে 6 জন ছাত্র যে এখন এনসিপি তে আছে, ওই ডিবি হারুনের হাতে ওই বিএনপির কয়জন ছাত্র ছিল? ওই 6 জনের মধ্যে বিএনপির কে ছিল? এটা একটু আলোচনা করবেন। আর তৃতীয় আর একটা প্রশ্ন ওই ভাইয়ের কাছেই, যে বিএনপি যে কথায় কথায় বলে যে বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, কিন্তু জামাতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। বিএনপি তো 1971 সালের আগে বিএনপির জন্ম হয় নাই। সর্বপ্রথম বিএনপি যখন ক্ষমতায় গেছে, ক্ষমতায় যে সর্বপ্রথম যেবার ক্ষমতায় গেল, তার আগে সে কোথা থেকে অভিজ্ঞতা আনছে? এই তিনটা বিষয় নিয়ে একটু আলোচনা করবেন যখন আপনার সময় হয়। ধন্যবাদ কবি। ধন্যবাদ কবি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি প্রফেসর এ আর খানকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে 71-এর কথা, 71 থেকে এই পর্যন্ত 26 পর্যন্ত 54 বছর যারা রাজনীতি করেছে তারা কি করেছে? দুর্নীতি এবং কি লাশের রাজনীতি করেছে, এবং পাকিস্তান থেকে আলাদা হয়েছে শুধু দুঃশাসন এবং নির্যাতনের কারণে। এক দস্যু থেকে আলাদা হয়ে আরেক দস্যুর কাছে দেশ বিক্রি করেছে, ভারতের কাছে এই 54 বছর দেশ বিক্রি করেছে। জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই, কিন্তু জামাত এই দুর্নীতি করে নাই। বিএনপি এবং আওয়ামী লীগ দুটা দলই রাজনীতি করেছে, দুটা দলই দুর্নীতির সাথে জড়িত। আপনার কাছে এই প্রশ্নটা একটা। আরেকটা প্রশ্ন হলো, আজকে যে নতুন বাংলাদেশের কথা বলেছিল এই ছাত্র সমাজ, 41 সাল পর্যন্ত কিন্তু শেখ হাসিনা প্ল্যান দিয়েছিল যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। বিএনপির শক্তি ছিল না এই শেখ হাসিনাকে এই সরাতে, এখান থেকে ছাত্র জনতা এসে সরাইলো। তারপরে ছাত্র জনতাকে জুলাই আগস্টের পরে গালাগালি শুরু করলো। কে গালাগালি শুরু করলো? হারুন সাহেবরা, ফজলু সাহেবরা, কেন্দ্রীয় নেতারা কোনো কিছু বলে নাই। তাহলে আপনি যদি একজন মুরব্বী সিনিয়র হয়ে আমাকে গালাগালি করেন, যে আপনাকে বাঁচাইলো, রিমান্ড থেকে বাঁচাইলো, 17 বছর নির্যাতন থেকে বাঁচাইলো, তাদেরকে গালাগালিজ করেন, এখন কি আপনি একটা গালি দিলে আমি তো দুটা গালি দিব, কেননা আমার পক্ষে ক্ষোভ আছে। তারা কোনো ধন্যবাদ ভাই, ধন্যবাদ। শেষ করতে হবে, একটু লম্বা প্রশ্ন, এত লম্বা করলে সবাইকে কিভাবে সুযোগ দেব? মামুন সাহেব বল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা দেশকে ভালোবাসবো, এটাই আমাদের একটা কর্তব্য। আর কর্তব্যের জায়গায় থেকে স্যারকে প্রশ্ন করি, স্যার 71 তো 54 বছর আগে হয়েছিল। 54 বছর পর বাংলাদেশের মানুষ এখন অনেকগুলো পরীক্ষা দিতে দিতে উত্তীর্ণ হয়ে গেছে। যারা 71-এর চেতনা নিয়ে কথা বলে তারা কতখানি সভ্য আর ভদ্র, আর যারা 71-এর আপনারা ট্যাগ দেন তারা কতখানি সভ্য আর ভদ্র, এই বিবেচনাগুলো তো বাংলাদেশের জনগণই করবে। 1200 মাইল দূরে পাকিস্তান অবস্থিত, সেখানে আমার ভয় ভীতির কোনো আশঙ্কা নেই। পাকিস্তানের সঙ্গে আমরা সংযুক্ত হবে এমনটাও আশা নেই। কিন্তু ভারত আমাদের জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে, এটা ভয় পাওয়ার জন্য আমাদের অনেক বিষয়গুলো চোখের সামনে পড়তেছে। এই বিষয়গুলোর কথা বলি না। আমরা রাজনীতিতে বড় হয়ে কি লাভ স্যার? আমরা যদি নীতি নৈতিকতায় বড় হতে না পারি, আমরা যদি দেশের মানুষগুলোকে ভালোবাসতে না পারি, আমরা যদি সাদাবাজদের সাদা বন্ধ করতে না পারি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে না পারি, কিসের জন্য আমরা দেশকে ভালোবাসবো? নিজেদের পকেটে টাকা ভরানোর জন্য? আমরা চাই একটা স্বচ্ছ পবিত্র বাংলাদেশ গড়ে উঠুক, যার জন্য ছাত্র শিবির বলেন, জামাত বলেন, অনেকটা উত্তীর্ণ। তারা পরীক্ষায় এখন পাস, আপনারা ফেল করে গেছেন। বাংলাদেশের জনগণ রায় দেবে কারা ঠিক আর কারা ব্যাঠিক।
যতই আমরা নেলিয়ে বেলিয়ে কথা বলি কোনো লাভ হবে না, বাংলাদেশের মানুষ বুঝে গেছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। জসিম। আসসালামু আলাইকুম মনির ভাই, আমাকে যুক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার প্যানেলিস্ট যারা আছেন আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। মনির ভাই, আমাকে একটু সময় দিবেন, 1 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। একটা প্রশ্ন সাথে একটা মন্তব্য আছে। একটু আগে সিঙ্গাপুর থেকে আমার যে ভাইটা যুক্ত হয়েছে আমি ওনার কথা শুনলাম। আমি কিন্তু আজকে 17 থেকে 18 বছর ইউরোপে বসবাস করি, ইতালিতে স্পেসিফিক ভাবে যদি বলেন ইতালিতে আছি 17 থেকে 18 বছর। তো উনি যে নেশা করার কথাটা বললো, নাসিরুদ্দিন পাটোয়ারির কথাটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ নেশা জাতীয় দ্রব্য বা ড্রাঙ্ক যে এই বিষয়টা আমরা মানে চোখের সামনে, ইউরোপ আমেরিকা আপনারা সবাই জানেন কি জিনিস, হ্যাঁ। তো সেখানে আজকে প্রায় 2 যুগ ধরে আমি আছি, বসবাস করি। তো যাই হোক, বিষয়টা অন্যভাবে যাচ্ছি না। তো আমার প্রশ্ন এআর খান স্যারের কাছে, দয়া করে স্যার একটু বলবেন যে বিএনপি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে গণতন্ত্রের পক্ষের শক্তি। তো গণতন্ত্রের পক্ষের শক্তি যদি বিএনপি হয়ে থাকে, কারণ আমরা ছোটবেলা থেকে আমাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রাজার ছেলে রাজা হবে। তো বিএনপি যদি গণতন্ত্র চর্চা করে থাকে, তাহলে তার নিজ দলের অভ্যন্তরে যে তারেক জিয়া সাহেব কিভাবে উনি মানে দলীয় প্রধান অটো চয়েস হিসেবে হয়ে যায়, এটা কি রাজতন্ত্র মানে ওই সিস্টেমে যাচ্ছেন? যদি গণতন্ত্র হয় তাহলে কোন প্রক্রিয়ায় উনি মানে দলের চেয়ারপারসন বা চেয়ারম্যান হয়েছেন, আমাকে একটু জানাবেন দয়া করে। অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম মনির ভাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ। ইয়াকুব। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, ইয়াকুব অসংখ্য ধন্যবাদ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই, ধন্যবাদ অতিথিবৃন্দকে। আমি ইয়ার খান স্যারকে একটা প্রশ্ন করি। স্যার, আপনার কাছে শুধু আমি 2টা প্রশ্ন করব, কোনো মন্তব্য না। প্রশ্নটা ফার্স্ট অফ অল প্রশ্নটা হলো যে 1971 সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদেরকে সেই 1971 সালের ট্যাগ লাগিয়ে আজ পর্যন্ত তাদেরকে বাংলাদেশে বলা হয় যুদ্ধাপরাধী। যারা বাংলাদেশের পক্ষে ছিল, যারা স্বাধীনতার পক্ষে এখনো যারা চিল্লাচ্ছে, যারা কাঁদছে, তারাই তো বাংলাদেশটাকে সবচেয়ে বেশি ক্ষতিকর করেছে এই 54 বছরে। এই যুদ্ধাপরাধীর ধারা আমি শুধু আপনার কাছে জানতে চাবো যে এই যুদ্ধাপরাধী যাদেরকে বলা হয় তাদের দ্বারা বাংলাদেশে কয়টা দুর্নীতি হয়েছে, কয়টা ব্যাংক লুট হয়েছে এবং তাদের দ্বারা কয়টা ধর্ষণ হয়েছে। 1 নম্বর প্রশ্ন আপনি, যদি আপনার কাছে তথ্য থাকে। আর যদি তা না থাকে তাহলে কি আপনি তাকে আজও সেই 1971 সালের ট্যাগ এখন লাগাইতে পারেন কিনা স্বাধীন বাংলাদেশে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমান, বেগম জিয়াকে আমি আজ পর্যন্ত আমি কোনোদিন শুনি নাই জামাতকে যুদ্ধাপরাধী বলতে, কিন্তু সেই দলের নেতৃবৃন্দরা যখন বলে যে জামাত যুদ্ধাপরাধী, এখন বলে স্টিল, তাহলে কি আপনার মনে হয় যে সেই এই বর্তমানে যারা বিএনপি কে করে বা সাপোর্ট করে তারা কি বেগম জিয়া এবং জিয়া রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করছে বা করে এখন তারা? শুধু এই 2টা প্রশ্ন উত্তর আমাকে দিবেন। আমার প্রথম একটি প্রশ্ন মুফতি মামুন হুসাইন ওনার কাছে। উনি এইমাত্র একতরফা একক একটা দলকে যেভাবে দলকানার মতো করে, নিজে যে দলকানার মতো করে কথা বলে গেলেন, উনি কি কথা বললেন যে জুলাই চেতনা নিয়ে? ওনাদের তো এখন সাইনবোর্ড হয়েছে জুলাই চেতনা। জুলাইটা ওনারা সাইনবোর্ড গলায় মালা ঝুলায় কথা বললেন উনি এতক্ষণ থেকে। ঢাকা 8 আসনে যে একটা ছাগল ছেলেকে, একটা ছাগল, আমি বলবো তাকে ছাগল, সে যে মদ্যপান করে বর্তমান মনে করো যে প্রচারণা চালাচ্ছে, তার কথাবার্তার স্টাইল, সে মদ্যপান করে ভাই, যেভাবে সে কথা যে বলে, মদ্যপান করে আপনার কাছে কোনো প্রমাণ আছে? ভাই তার স্টাইল কথা বলে। আমি সিঙ্গাপুরে না, থাকি, না, সিঙ্গাপুরে মদ্যপান শুনেন করে শুনেন কথা বলে আপনি আমার এটা কথা বললে শুনেন, তো ভাই প্রমাণ কথা থাকলে বলার বলবেন। সুযোগ উনি দেন, একজন কথা বলার সংশ্লিষ্ট সুযোগ প্রার্থী, দেন, আপনি এইভাবে বললে কথা কোথায়? বলার সুযোগ দেন, কথা বলার সুযোগ দেন। কথা বলার সুযোগ দিচ্ছে। মদ্যপান, আপনি যে বললেন যে সে মদ্যপান করে, সেটার প্রমাণ আছে তার কিনা কথার আপনার কাছে যে স্টাইল গুলা, আমি নাসিরুদ্দিন বলছি পাটোয়ারি তার কথার মদ্যপান? স্টাইল গুলা, তার কথার স্টাইল গুলা মদ্যপান করে যেভাবে কথা বলে, আমি সেইটা বলছি। হুম, মদ্যপান করে যেভাবে স্টাইলে কথা বলে, কারণ আপনারা তো বাংলাদেশে হুম, মদ্যপান করা লোককে দেখেন, আমরা সিঙ্গাপুরে দেখি, কারণ সিঙ্গাপুরে মদ হুম, ফ্রি, সবাই মদ খায়, মদ খেয়ে কি অ্যাটিটিউড করে এটা আমরা দেখি সিঙ্গাপুরে। হুম, সো সেই ছেলেটা যে ঢাকা 8 আসনে একটা সম্ভ্রান্ত এলাকায় বিদেশি কূটনীতিকদের সাথে ইংলিশ বাংলায় কথা বলে, হুম। সে যে কি বুঝাতে চাচ্ছে বিদেশি কূটনীতিকদের সামনে, সেই একটা মনে করছে নাবালক ছেলেকে এই জামায়াত মনে করে যে 1.5 কোটি টাকা সহ তাকে যে নমিনেশন দিয়েছে, তাদের দলে নিয়ে এসে এবং জুলাইটাকে গলায় ঝুলায়, এই জামাতের দলে বিষয়ে নিয়ে আসেন। নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে নির্বাচন করতেছেন 11 দলীয় জোটে।
আমি জামাতে এটাই আছেন, বলছি দলে আছেন? যে জামায়াত থেকে তাকে 11 দলীয় জোটের মধ্যে সে তাহলে জোট এনসিপির থেকে একজন দূর নেতা, করতে হবে। সে জুলাইকে বিক্রি করে, এরা যে জুলাইকে বিক্রি করে যে ইয়াটা করতেছে, সে কথা বলার যে প্রচারণা, এমন কোন আমি এ পর্যন্ত দেখেছি শত শত নেতাকর্মীর কাছে যখন ভোট চায় তখন বলে যে এখানে ডাইরেক্ট যে বলতেছে এখানে মির্জা আব্বাস চাঁদা করতে আসে নাই। বলেন এটা কি ভোট চাওয়া? এটা কি ভোট চাওয়া যে মির্জা আব্বাস এখানে চাঁদা করতে আসে নাই? বলেন তো, বলেন বলেন বলেন। তখন ওই লোক আচ্ছা, মুখের আপনার উপরে প্রশ্নটা তাকে, কি শেষ করেন? আমি আরো অনেক দর্শক আছেন, ওকে, বাকিদের কাছে যেতে হবে। আমার প্রশ্ন গত কয়েকদিন আগে ঢাকায় কোন একটা সমস্যার কারণে জামায়াতের কয়েকজন ছেলে হসপিটালে ছিল, সেখানে জামাতের আমির সাহেব ওখানে দেখতে গেছেন। দেখতে যাওয়ার পর আমরা দেখি না এলাকার মারামারি হইলে আমরা কি করি, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা কি করি, মেডিকেলে ভর্তি করাই দেই। মেডিকেলে ভর্তি করাই দিয়ে একটা সিম্পিতি বা আইন প্রশাসনের কাছে একটা সিম্পিতি নেওয়ার জন্য আমরা মেডিকেলে, ওই আমির যখন ওখানে যায় ছেলেটার সাথে হ্যান্ডশিপ করতেছে, এবং একটা যে দুই উভয় পক্ষ যে বেডে শুয়ে আছে সে এবং আমিরে জামাত যে একটা হাসি দিল, এই হাসিটাই প্রমাণ করে যে তারা কোন নোংরা রাজনীতিতে মেতে উঠেছে।